প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি রাজীব স্যার, নিউ হলমিসাইল পাবলিক স্কুলের গণিত শিক্ষক। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিব নবম শ্রেণীর গণিত ক্লাস। আজকে এই নবম শ্রেণীর গণিত ক্লাসে আমি আলোচনা করব অধ্যায় 16 পরিমিতি সম্পর্কে। এই পরিমিতি অধ্যায়ে আমাদের প্রাথমিক যে ধারণা বা প্রাথমিক যে জ্ঞান থাকা দরকার, অর্থাৎ আমাদের যা কিছু জানার প্রয়োজন, শুরুতে আমি এই বিষয়ে কিছু আলোচনা করব। প্রথমে আমরা লিখেছি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ এবি। অর্থাৎ যদি দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের সূত্র করতে হবে হাফ গুণ এবি। অর্থাৎ এ একটা বাহু, বি হচ্ছে অন্য একটা বাহু। এবার আমরা 2 নম্বর সূত্র দেখতেছি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ এবি sin থিটা। অর্থাৎ যদি মনে করো যে কোন ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোণ দেওয়া আছে, তখন ওই ত্রিভুজে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তখন আমাদের সূত্রটা লিখতে হবে হাফ এবি sin থিটা। 3 নম্বর সূত্রে আমরা দেখতেছি ত্রিভুজের ক্ষেত্রফল সমান √s s - a s - b s - c। অর্থাৎ এখানে s দ্বারা বোঝাচ্ছে ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা কি? ত্রিভুজের 3টা বাহু যোগফল হচ্ছে ত্রিভুজের পরিসীমা। চতুর্ভুজের পরিসীমা বললে চতুর্ভুজের 4টা বাহু যোগফল হবে চতুর্ভুজের পরিসীমা। পঞ্চভুজ বললে পঞ্চভুজের 5টি বাহু যোগফল হবে পঞ্চভুজের পরিসীমা। অর্থাৎ পরিসীমা বললে যে বাহুগুলোর যোগফল। তাহলে আমরা দেখতেছি যদি কোন ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলে আমাদের ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হবে √s s - a s - b s - c। তারপর আমরা দেখতেছি এখানে পরিসীমা, পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ ত্রিভুজের পরিসীমা 3টা বাহু যোগ করে যে পরিসীমা পাওয়া যায় ওই পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করতে পারি। আর এই s যখন অর্ধেক হয়ে যাবে, 2s যখন অর্ধেক হয়ে যাবে অর্থাৎ s/2 হয়ে যাবে, তখন হবে তা অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা। তারপরে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 2 গুণ একটি ত্রিভুজের ক্ষেত্রফল অথবা bs, অর্থাৎ ভূমি ইনটু উচ্চতা। যদি মনে করো যে কোন সামান্তরিকের একটা ত্রিভুজের ক্ষেত্রফল জানতে পারি, তাহলে ওই সামান্তরিক ক্ষেত্রফল যদি বের করতে হয় ওই ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাব? সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। তারপরে আমরা দেখতেছি আবার সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে dh, অর্থাৎ d দ্বারা বোঝা হচ্ছে কর্ণ আর h দ্বারা বোঝানো হচ্ছে উচ্চতা। এখন একটা সামান্তরিকের মধ্যে দুইটা কর্ণ আঁকা যায়, যে কোনো একটা কর্ণ অঙ্কন করে যদি আমরা কর্ণ অঙ্কন করতে পারি তাহলে ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে যদি আমরা উক্ত কোণের উপর একটা লম্ব অঙ্কন করতে পারি তাহলে আমরা কি করতে পারবো? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। অর্থাৎ ওই লম্বটা হবে উচ্চতা। তারপর আমরা দেখতেছি বর্গের পরিসীমা। আমরা জানি বর্গের পরিসীমা হচ্ছে যেহেতু বর্গের 4টা বাহু তাহলে 4 গুণ বাহু দৈর্ঘ্য আর বর্গের বাহু সমান বর্গের ক্ষেত্রফল। তারপরে আমরা একটু লক্ষ্য করে দেখি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3² 4। অর্থাৎ সমবাহু, সম শব্দ হচ্ছে সমান, বাহু শব্দ হচ্ছে বাহু। অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে সমবাহু যদি প্রত্যেকটা বাহুতে আমি দ্বারা প্রকাশ করি তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হবে কি √3² 4। তারপর আমরা যাচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সম শব্দ হচ্ছে সমান, দ্বি শব্দ হচ্ছে 2। অর্থাৎ যে ত্রিভুজের 2টা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই ক্ষেত্রে লিখতে পারি b/4a² - b²। এখানে a দ্বারা বোঝাচ্ছে দুইটা সমান বাহুর দৈর্ঘ্য, দুইটা সমদ্বিবাহু, যে দুইটা সমান বাহু ওই সমবাহুকে আমরা a দ্বারা প্রকাশ করলাম। আর যে অপর বাহু যেটা এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? b দ্বারা প্রকাশ করলাম। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4a² - b²। তার মানে আমরা দেখলাম, আমরা যে সূত্রগুলো দেখেছি এর মধ্যে আমি আবার অর্ধ পরিসীমা আবার দেখব। অর্ধ পরিসীমাটা হচ্ছে 2s/2। 2s/2 অর্থাৎ 2s কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে শুধু s পাওয়া যাবে। s টা হলো তোমার কি? অর্ধ পরিসীমা। তাহলে আমরা এই অধ্যায়ে প্রাথমিক যে সূত্রগুলো জানা দরকার আমরা সূত্রগুলো দেখেছি। এখন আমি তোমাদের জন্য যাব আমাদের সাজেশন থেকে দেওয়া যে 11 নম্বর যে সৃজনশীল, অর্থাৎ সাজেশনের
11 নম্বর। তাহলে আমাদের 11 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দৈর্ঘ্য 30 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 28 সেন্টিমিটার। অর্থাৎ একটা সামান্তরিকের বাহু দৈর্ঘ্যগুলো দেওয়া আছে 30 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি দেওয়া আছে 28 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত তথ্যানুসারে চিত্রটি আঁকা এবং পরিসীমা নির্ণয় করো। অর্থাৎ আমাদের একটা যেহেতু সামান্তরিক কথা বলা হয়েছে, একটা সামান্তরিকের চিত্র আঁকতে হবে এবং ওই সামান্তরিকের পরিসীমা বের করতে হবে। আমি শুরুতেই বলেছিলাম যদি পরিসীমা বের করতে হয় তাহলে কি করতে হয়, 4 বাহু দৈর্ঘ্য যোগ করতে হয়। যেহেতু এখানে সামান্তরিকের কথা বলা হয়েছে তার মানে সামান্তরিকের 4টা বাহু দৈর্ঘ্য যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে শুরুতে আমাদেরকে বলছে প্রদত্ত তথ্যানুসারে চিত্রটি আঁকো। এখন আমরা চিত্রটি অঙ্কন করব। তাহলে আমি লিখব ক, চিত্রটি অঙ্কন করতে যাই আমরা সবাই সামান্তরিক অঙ্কন করতে পারি। তা আমরা সামান্তরিকটা অঙ্কন করলাম এবং এই সামান্তরিকের নাম রাখি, নাম হচ্ছে এ বি সি ডি। এ বি সি ডি হচ্ছে সামান্তরিক। এখন এই বলা হয়েছে যে সামান্তরিকের সন্নিহিত বাহু দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। তাহলে যদি ধরি 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, বলা হয়েছে ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার। তা আমরা ক্ষুদ্রতম কর্ণ পেয়েছি 28 সেন্টিমিটার। আমরা চিত্র অঙ্কন করলাম এবং বলা হয়েছিল কি এবং পরিসীমা নির্ণয় করো। পরিসীমা নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমরা লিখি এখানে এ বি সি ডি একটি সামান্তরিক যার সন্নিহিত বাহু হচ্ছে কি কি, একটা হচ্ছে এ বি সমান সমান সিডি সমান হচ্ছে কত 30 সেন্টিমিটার। তারপরে কমা আরটা হচ্ছে কি এডি সমান সমান বিসি সমান সমান 26 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে আমাদের, এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে কি বিডি সমান সমান হচ্ছে কত 28 সেন্টিমিটার। বিডি সমান আছে কত আমরা 28 সেন্টিমিটার। আমরা তাহলে চিত্রটা আঁকলাম। তারপর প্রশ্ন হচ্ছে পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমা হচ্ছে কি 4টা বাহু যোগফল। এখন দেখি এখানে দৈর্ঘ্য হচ্ছে দুইটা 30 30 60 এবং এখানে প্রস্থ হচ্ছে দুইটা 26 যোগ 26। তাহলে দৈর্ঘ্য দুইটা প্রস্থ দুইটা, তা আমরা লিখতে পারি সুতরাং পরিসীমা সমান, যেহেতু দৈর্ঘ্য দুইটা এক প্রস্থ দুইটা এক, তাহলে 4টা বাহু যদি যোগফল হয় তাহলে 2 ইনটু লিখতে পারবো। দৈর্ঘ্য দুইটা থেকে একটা লিখবো আমরা 30 লিখবো। তাহলে 2 দিয়ে গুণ করা হয় তাহলে এখানে দুইটা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্লাস আমরা লিখবো 26 সেন্টিমিটার। 26 যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে দুইটা 26 পাবো, অর্থাৎ দুইটা প্রস্থ পাবো। 30 কে 2 দিয়ে গুণ করে দুইটা দৈর্ঘ্য পাবো, দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ। অর্থাৎ এখানে আমি দুইটা একবার কমন নিয়ে নিয়েছি। যদি আমি 26 আর 30 যোগ করি তাহলে পাবো আমি 56 সেন্টিমিটার। যদি আমি 2 দিয়ে গুণ করি 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 10 111, 112 সেন্টিমিটার। তাহলে আমরা পরিসীমা পেয়ে গেলাম। আমাদের কোন নম্বর প্রশ্ন ছিল প্রদত্ত তথ্যানুসারে চিত্রটি আঁকো, অঙ্কন করলাম। তারপর বলা হয়েছিল পরিসীমা নির্ণয় করো এবং আমরা পরিসীমা নির্ণয় করে ফেলেছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্র নির্ণয় করো। অর্থাৎ এই যে সামান্তরিকটা এই পুরো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন আমরা যে সূত্র লিখেছি এই
সামান্তরিকের ক্ষেত্র নিয়ে আমরা দুইটা সূত্র দেখেছি। একটা দেখেছিলাম যে যদি আমরা এই দুইটা ত্রিভুজের যে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি জানি, তাহলে আমরা ওই একটা ত্রিভুজের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করলে আমরা পুরো সামান্তরিক ক্ষেত্রফল পেয়ে যাব। আরেকটা পেয়েছিলাম যদি দুইটা কর্ণ এবং এই কর্ণের বিপরীত শীর্ষবিন্দু এখানে সি আর হচ্ছে এ, এখানে যদি আমি লম্ব অঙ্কন করি তাহলে লম্ব দৈর্ঘ্য বের করে তাহলে কর্ণের সাথে লম্ব দৈর্ঘ্য গুণ করলে আমরা সামান্তরিক ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো আমরা এখানে সহজে করব, আমরা ত্রিভুজের একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপর 2 দিয়ে গুণ করে আমরা সামান্তরিক ক্ষেত্রফলটা পেয়ে যাব, তারপর সহজে করব। তো আমরা এখন দেখি আমরা এটা কিভাবে করব। খ নাম্বার, আমার খবর জন্য চিত্র ব্যবহার করতে হবে। আমরা এখানে দেখতেছি যে এবিসিডি একটি সামান্তরিক। চিত্রে এবিসিডি একটি সামান্তরিক এবং সামান্তরিকের ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে বিডি। ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে বিডি। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এই বিডি কর্ণ সামান্তরিককে দুইটা ত্রিভুজে বিভক্ত করছে বিডি। তাহলে আমরা লিখব ক্ষুদ্রতম কর্ণ বিডি সামান্তরিকটিকে এবিডি ত্রিভুজ ও বিসিডি ত্রিভুজ বিসিডি দুইটি সমান ত্রিভুজে বিভক্ত করে। আমরা দেখলাম এবিডি ত্রিভুজ আর বিসিডি ত্রিভুজ দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করেছে। এখন যদি আমরা এই দুটো ত্রিভুজ থেকে যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, ওই ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করতে পারি, তাহলে আমরা কি পাবো? সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা এখন কাজ করব এবিডি ত্রিভুজ দিয়ে কাজ করব। তো আমরা এখন লিখব সুতরাং ত্রিভুজ এবিডি ত্রিভুজ হতে পাই। আচ্ছা, আমরা কি পাই? এবিডি ত্রিভুজের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব এখানে এবি সমান 30 সেন্টিমিটার। আমরা দেখলাম এবি সমান 30 সেন্টিমিটার। তারপরে বিডি সমান 28 সেন্টিমিটার। তারপরে এডি সমান কত? 26 সেন্টিমিটার। আমরা লক্ষ্য করে দেখলাম এখানে আমরা এবিডি ত্রিভুজের 3টা বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি। তো যেহেতু এবিডি ত্রিভুজের 3টা বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি, আমরা এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সুতরাং ত্রিভুজ এবিডি ত্রিভুজটির পরিসীমা আমরা দেখেছি পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। 2s সমান হচ্ছে কি 3টা বাহুর যোগফল, অর্থাৎ এবি বিডি এডি একক। এবির মান হচ্ছে 30 প্লাস বিডির মান হচ্ছে 28, সিডির মান হচ্ছে 26 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম? আমরা 30, 28, 26 পেয়েছি। যদি 3টা আমি গুণ করি তাহলে পাবো কত? 84 সেন্টিমিটার। তাহলে আমরা কত পেয়েছি? 2s সমান পেয়েছি কত? 84 সেন্টিমিটার। সুতরাং s সমান
84/2 সেন্টিমিটার। তাহলে কত পাবো? 42 সেন্টিমিটার। তাহলে আমরা কত পেলাম? 42 সেন্টিমিটার পেলাম। কিসের মান পেলাম আমরা? অর্ধপরিসীমার h এর মান পেয়েছি। এখন আমরা এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি আর অর্ধপরিসীমা h পেয়েছি। আমরা জানি যদি তিনটা বাহুর দৈর্ঘ্য জানা থাকে এবং অর্ধপরিসীমা জানা থাকে তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে সুতরাং ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল √s s - a s - b s - c বর্গ একক। তাহলে আমি এখন লিখতে পারি s এর মান পেয়েছি কত? 42। তাহলে 42 আমরা একে যদি 30 ধরি তাহলে হবে 30 42। আমরা b কে যদি 28 ধরি তাহলে হবে বিয়োগ 28। তারপরে 42 যদি আমি c কে 26 ধরি তাহলে হবে 26 বর্গ সেন্টিমিটার। তাহলে যদি আমরা বিয়োগ করি 42 থেকে যদি আমি 30 বিয়োগ করি তাহলে পাবো 12। যদি 42 থেকে 28 বিয়োগ করি তাহলে পাবো আমরা 14। যদি আমরা 42 থেকে 26 বিয়োগ করি তাহলে পাবো আমরা 16 বর্গ সেন্টিমিটার। যদি আমরা তিনটা সংখ্যা গুণ করি তাহলে পাবো 1,12,896 1,12,896 1,12,000 আমরা 896 পাবো। যদি আমরা এটাকে গুণ করি তাহলে পাবো 336 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম? পুরু সামান্তরিককে আমরা যে দুটো ত্রিভুজ ক্ষেত্রফল ভাগ করেছিলাম এর মধ্যে আমরা কত একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে আমরা লিখব সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল সমান 2 গুণ ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল। ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল পেয়েছি আমরা কত? 336 বর্গ সেন্টিমিটার। যদি আমি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 672 বর্গ সেন্টিমিটার। উত্তর শেষ। আমরা খ নাম্বার প্রশ্ন পেয়ে গেলাম। আমাদের গ নাম্বার প্রশ্ন ছিল যে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এখন অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে আমরা লিখব গ নাম্বার। নির্ণয় করার আগে আমাদেরকে অবশ্যই সামান্তরিক নিতে হবে। A B C D সামান্তরিক। আমাদের এই বাহুটা ছিল 30, এই বাহুটা ছিল 30, এই বাহুটা ছিল 26, এই বাহুটা ছিল 26। তা আমরা একটু লক্ষ্য করি, আমরা এখান থেকে ডি থেকে বি বাহুর উপর আমরা একটা লম্ব অঙ্কন করতে পারি, যার নাম দিলাম আমরা ই। তারপর আমরা বি কে যদি একটু বর্ধিত করে নিই, যদি আমরা এই পর্যন্ত বর্ধিত করে নিই তাহলে এখানে একটা লম্ব অঙ্কন করতে পারবো সি এফ। আর এক্স আমরা এক্স ধরে নিই এস, তাহলে ক্ষুদ্রতম কর্ণটা হবে কত? ক্ষুদ্রতম কর্ণ হবে
28 সেন্টিমিটার। আর দেওয়া আছে আমাদেরকে এই অপর কোণের বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করলাম, ডি লম্ব আমরা কি গেছি এবি এঁকেছি এবং ডি লম্ব এবি অঙ্কন করেছি এবং বর্ধিত, যদি আমি বি কে পর্যন্ত বর্ধিত করি তাহলে বর্ধিত হচ্ছে কত, সিএফ লম্ব আমরা লিখতে পারবো এফ সিএফ লম্ব এফ অঙ্কন করি। ধরি আমরা ধরতে পারবো কি ধরলাম, ডি ই সমান সি এফ সমান এস সেন্টিমিটার। আমরা ডি আর সি এফ সমান আমরা কি ধরেছি, এস সেন্টিমিটার ধরে নিয়েছি। সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা অপর কর্ণের দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা শুরুতে আমরা যখন খ নম্বর অঙ্কটা করেছিলাম তখন আমরা এখানে কি করেছি, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি। এখন এ বি ডি ত্রিভুজের মধ্যে আমরা এখানে ভূমি জানি, যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এ বি ত্রিভুজের ভূমি যদি এ বি হয়, উচ্চতা যদি ডিএফ হয়, তো আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান কি হবে, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভূমি হচ্ছে এবি, উচ্চতা হচ্ছে ডিএফ বর্গ একক, হাফ। এখন এবি মান পেয়েছি আমরা কত, 30, আর ডিএফ এর মান পেয়েছি কত আমরা, এস বর্গ সেন্টিমিটার। 15 দুগুণে 30, 15 এস বর্গ সেন্টিমিটার। তাহলে লক্ষ্য করো আমরা এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি কত, 15 এস সেন্টিমিটার। তাহলে আমরা এ ডি এস ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি। এখন যেহেতু আমরা এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি কত, 15 এস বর্গ সেন্টিমিটার, তাহলে এখন আমরা এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল খ নাম্বার আমরা ক্ষেত্রফল পেয়েছি, যা ছিল 336 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ ওই ক্ষেত্রফল ছিল জানা আর এই ক্ষেত্রফল হচ্ছে কি অজানা। তাহলে আমরা যদি মনে রাখবো, যদি জানা এবং অজানার সাথে তুলনা করা হয়, অজানা জিনিসটা জানা যায়। যেহেতু এখানে আমাদের জানা ক্ষেত্রফল আছে, অজানা ক্ষেত্রফল আছে, তুলনা করলে আমরা এস এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে 15 এস সমান হচ্ছে 336, যা আমরা পেয়েছি খ নম্বরে প্রাপ্ত 336 পেয়েছি। যদি আমরা এটাকে বা এস লিখি, অর্থাৎ 336 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা সুতরাং এস সমান পাবো কত, 22.4 সেন্টিমিটার। যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কত, 22.4 সেন্টিমিটার। তাহলে আমরা এস এর মানটা পেয়ে গেলাম। যেহেতু আমরা এস এর মানটা পেয়েছি, তাহলে আমরা কি করতে পারবো, দেখো এখানে এস এর মান পেয়েছি, এখানে এস এর মান পেয়েছি। এস এর মান কত, 22.4। আমরা যদি একটু লক্ষ্য, যেহেতু আমরা এখানে সি একটা লম্ব এঁকেছি, তাহলে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব বিএফসি একটা সমকোণী ত্রিভুজ। তো বিএফসি যদি একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে আমরা লম্ব পেয়েছি, অতিভুজ পেয়েছি, তাহলে আমরা কি নির্ণয় করতে পারবো, এখানে ভূমিটা নির্ণয় করতে পারবো। তো আমরা লিখব, আমরা এটা মুছে এখানে নিব, তাহলে আমাদের একটু সুবিধা হবে।
এ বি সি ডি ই এফ, এটা ছিল আমাদের 30, এটা ছিল 26, এটা ছিল 28, এটা ছিল 22.4। আর অপর কর্ণ ছিল আমাদের এসি। তাহলে এখন আমরা লিখতে পারি কি 30, 26, 26। তাহলে আমরা এখন লিখতে পারবো যে সুতরাং বি এফ সি সমকোণী ত্রিভুজ হতে, তাহলে আমরা যদি পিথাগোরাস সূত্রটা ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারবো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের অতিভুজের মান দেওয়া আছে 26 হোল স্কয়ার, সি এর মান হচ্ছে 22.4 হোল স্কয়ার, বি এর মান আমরা জানি না। যদি আমি 26 কে 26 দ্বারা গুণ করি তাহলে পাবো 676। যদি 22.4 কে গুণ করি তাহলে আমরা পাবো 501.76 যোগ বি এফ স্কয়ার। তাহলে 676 বিয়োগ 501.76 সমান হচ্ছে বি এফ স্কয়ার, অর্থাৎ ডান পাশে আমরা বাম পাশে নিয়ে আসলাম। তাহলে আমরা লিখি বি এফ স্কয়ার 676 যদি 501 বিয়োগ করি তাহলে আমরা পাবো 174.24, 174.24। বা যদি আমি বি এফ লিখি উল্টো বরাবর 174.24, সুতরাং আমি বি এফ সমান পাবো 13.2। তো আমরা 13.2 আমরা পেয়ে গেলাম, কারণ বেসে আমরা বিএফ এর মান পেয়েছি 13.2। আচ্ছা, যদি বিএফ এর মান যদি 13.2 পাই, এখান থেকে আমরা কি করতে পারবো একটু লক্ষ্য করি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো সুতরাং এ এফ সমান সমান পুরো বাহুটা এফ সমান লিখতে পারবো এ বি প্লাস বিএফ। এ বি মান হচ্ছে 30, বিএফ এর মান হচ্ছে 13.2 সেন্টিমিটার। তাহলে কত হবে 43.2 সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম কত 43.2 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ সি এফ সমকোণী ত্রিভুজ হতে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা সি এর মান জানি 22.4 হোল স্কয়ার, আমরা এফ এর মান জানি 43.2 হোল স্কয়ার। যদি আমি 22.4 কে গুণ করি তাহলে আমরা পাবো কত 501.76। আর যদি আমরা 43.2 কে গুণ করি তাহলে পাবো 1866.24। 1866.24। যদি আমি দুইটা গুণ করি তাহলে পাবো আমরা 2368। সুতরাং আমরা এসি সমান লিখতে পারি কি √2368। যদি আমি রুট করে দিলে পাবো কত 48.66। সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য 48.66 সেন্টিমিটার। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পেয়ে গেলাম। এবার আমরা দেখব তোমাদের জন্য 12 নম্বর অঙ্কটা। হ্যাঁ, তাহলে আমরা দেখব 11-12 নম্বরটা। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা যা হবে আয়তক্ষেত্রের পরিসীমা তাই হবে। যদি আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারি বর্গক্ষেত্রের পরিসীমা পাবো, যদি বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে পারি তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা পাবো। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, শর্ত হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে তার 3 গুণ।
এবং ক্ষেত্রফল হচ্ছে কত 768 বর্গ মিটার। তাহলে ক নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল চলকের মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ আমরা এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা চলকের মাধ্যমে প্রকাশ করব। চলক বলতে কি বোঝায়, যেখানে একটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করব। অর্থাৎ অজানা রাশির মাধ্যমে যদি প্রকাশ করতে পারি ওটাকে বলে চলকের মাধ্যমে প্রকাশ করা। তো যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, অর্থাৎ প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 3 গুণ হবে। তাহলে আমরা লিখব ক ধরি আয়ত ক্ষেত্রের প্রস্থ হচ্ছে x মিটার। যদি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, দৈর্ঘ্য কত হবে 3x হবে। কেন 3x হবে? কারণ দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ। সুতরাং আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য 3 গুণ x সেন্টিমিটার সমান 3x সেন্টিমিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। যেহেতু ক্ষেত্রফল চলকের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, তাহলে চলকের মাধ্যমে আমরা দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি। সুতরাং আয়ত ক্ষেত্রের ক্ষেত্র সমান কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। সরি, যেহেতু সকলে মিটার মিটার লিখব, তাহলে কত 3x স্কয়ার বর্গ মিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত 3x স্কয়ার বর্গ মিটার। এটা কিসের মাধ্যমে পেয়েছি? চলকের মাধ্যমে। এখন প্রশ্ন ক নম্বর প্রশ্ন তো শেষ। খ নম্বর প্রশ্ন হচ্ছে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করতে বলেছে আমাদেরকে। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলছে। তো এখন আমরা বলি যে জানার সাথে অজানা তুলনা করলে অজানাটা জানা যায়। যেহেতু আমরা অজানা ক্ষেত্রফল পেয়েছি, আমাদের প্রশ্নের উদ্দীপকে জানা ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা যদি অজানা জানা তুলনা করতে পারি তাহলে আমরা কি লিখতে পারবো? দৈর্ঘ্য অথবা প্রস্থের মান বের করতে পারবো। তাহলে আমরা লিখব এখন খ কোণ হতে প্রাপ্ত আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল 3x স্কয়ার বর্গ মিটার। উদ্দীপক হতে প্রাপ্ত আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত? 768 বর্গ মিটার। তাহলে আমরা দুটো বর্গ মিটার পেয়েছি। তাহলে লিখব প্রশ্ন মতে 3x স্কয়ার সমান হচ্ছে 768 বা x স্কয়ার সমান হচ্ছে 768/3। যদি আমি 768 কে 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 256। তাহলে বা x স্কয়ার সমান হচ্ছে 256 বা x সমান হচ্ছে √256। সুতরাং x সমান হচ্ছে 16, অর্থাৎ 256 কে যদি আমি রুট করি তাহলে পাবো 16। সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 16 মিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 16 গুণ 3 মিটার, 3 16 48 মিটার। সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 দৈর্ঘ্য 48, প্রস্থ হচ্ছে 16 মিটার। 2 গুণ আমরা যদি দুইটা যোগ করি তাহলে আমরা পাবো 66 মিটার। তো 66 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পাবো কত? আমরা 128 মিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বলেছে যে আয়তক্ষেত্রের পরিসীমা যদি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হয় তাহলে
ওই বর্গক্ষেত্রটি পাথর 40 সেন্টিমিটার পাথর দ্বারা বাধাই করতে মোট কত টাকা খরচ হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেহেতু বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা, যেহেতু আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে গেছি তাহলে কি বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে আমরা লিখব ঘ নাম্বার ঘন হতে প্রাপ্ত আয়তক্ষেত্রে পরিসীমা হচ্ছে কত 128 মিটার। উদ্দীপক হতে প্রাপ্ত বর্গক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা। সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা কত 128 মিটার। যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত 128 মিটার। তাহলে আমরা জানি বর্গের পরিসীমা সমান বর্গের পরিসীমা সমান 4 গুণ বাহু দৈর্ঘ্য। তাহলে লিখতে পারি শর্তমতে 4 গুণ বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি বর্গের পরিসীমা। তাহলে বর্গের পরিসীমা কত হয়েছে আমরা এখানে 128। তাহলে আমরা একটা কাজ করব, যেহেতু এখানে 4 গুণাকার আছে এটা ভাগ হয়ে যাবে, তাহলে লিখব বর্গের বাহুর দৈর্ঘ্য সমান সমান হবে কত 128 ভাগ 4 বা বর্গের বাহু দৈর্ঘ্য, যদি আমি 128 কে 4 দ্বারা ভাগ করি তাহলে হবে কত 32। আচ্ছা, তাহলে আমরা বর্গের বাহু দৈর্ঘ্য পেলাম কত 32। সুতরাং বর্গের বাহু দৈর্ঘ্য 32 মিটার। সুতরাং বর্গের ক্ষেত্র সমান 32 গুণ 32 বর্গ মিটার। যদি আমরা 32 কে 32 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো কত 1024 বর্গ মিটার। সংখ্যা হচ্ছে কত 1024 বর্গ মিটার। আমরা কি পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কত, পেয়েছি কত 1024 বর্গ মিটার। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি, এখন আমাদেরকে বের করতে হবে পাথরের ক্ষেত্রফল। যদি আমরা পাথরের ক্ষেত্রফলটা পেয়ে যাই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে পাথরের ক্ষেত্রফল যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো, পাথরের সংখ্যা পেয়ে যাব। তাহলে দেওয়া আছে, তাহলে আমরা লিখব দেওয়া আছে বর্গাকার পাথরের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 0.40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া আছে কত বর্গ মিটারে, তাহলে আমরা সেন্টিমিটার কি বানাবো, মিটার বানাবো। তাহলে 40 ভাগ 100 মিটার। তো সেন্টিমিটারকে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, মিটার পেয়ে যাব। তাহলে হবে কত 0.4 মিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, বর্গাকার পাথরের বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এবার আমরা লিখব সুতরাং বর্গাকার পাথরের ক্ষেত্রফল সমান কত
0.4 গুণ 0.4 বর্গ মিটার। যদি আমরা 0.4 0.4 দিয়ে গুণ করি তাহলে পাবো কত আমরা 0.16 বর্গ মিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? পাথরের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা লিখতে পারবো পাথরের সংখ্যা। সুতরাং পাথর লাগবে। আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছিলাম 1024 ভাগ আমরা পাথরের ক্ষেত্রফল পেয়েছি কত? 0.16 ভাগ করলে আমরা কি পেয়ে যাব? সংখ্যা পেয়ে যাব। তাহলে সংখ্যা রেখা হচ্ছে টি, এর আমি কি বসালাম? তাহলে 1024 যদি আমি 1024 যদি আমরা 0.16 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 6400। তাহলে ওই বর্গক্ষেত্রটি বাধাই করতে আমাদের 6400টি পাথর লাগবে। এখন বলছে প্রতিটা পাথরের মূল্য আছে কত টাকা? 5 টাকা। তো লিখবো একটি পাথরের মূল্য 5 টাকা। সুতরাং 6400টি পাথরের মূল্য হবে কত? 6400 গুণ 5 টাকা। যদি আমি গুণ করি তাহলে পাবো আমরা 32000 টাকা। 32000 টাকা। তাহলে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে বর্গের পাথর দ্বারা বর্গক্ষেত্র বাঁধতে কত খরচ হবে। সুতরাং খরচ হবে 32000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা খরচ পেয়ে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো। তো আজকে এ পর্যন্ত। আজ আমি তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম। আমি আশা রাখছি তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।